অপরাজিতা। Hello dear listeners and audience, welcome to Radio Shadhin 92.4 FM. আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আমরা অপরাজিতার আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি এবং আজও আপনারা জানেন পোশাক শিল্পের নারীদের নিয়ে আমরা কথা বলতে চাই, কারণ পোশাক শিল্পের নারীরা অর্থনীতিতে ভূমিকা রাখছেন এবং তারা নিজেদেরকে স্বাবলম্বী করতে গিয়ে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে পেরেছেন এবং সামনে আরও সম্ভাবনা রয়েছে। আজ আমরা বিষয়টা এমনভাবে রেখেছি যেটা একটা সমস্যাও বলা যেতে পারে। দেখা যাচ্ছে যে এখন তো পুরুষদের পার্টিসিপেশন বেড়েছে এই সেক্টরে, তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেক রকম সমস্যায় উঠে আসে, যেমন জেন্ডারের সমতা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি। তো বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই, বাংলাদেশের পোশাক শিল্পে জেন্ডারের সমতা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণ, এটা আমাদের আজকের বিষয়। অর্থাৎ কথা বলছি জেন্ডার ইকুয়ালিটি এবং ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমরা ডেকেছি দুজন বিশেষ অতিথিকে, যারা এই বিষয়ে আগ্রহ রেখে নারীদের সাথে কাজ করে যাচ্ছেন এবং তাদের অধিকার সংরক্ষণের জন্য, তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা চেষ্টা করছেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে শুরুতেই আছেন জাহিদুল আমিন, তিনি ডিরেক্টর অফ LightCastle Partners। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। তার পাশে আছেন তানজিলা তাজরিন, তিনি সিনিয়র পলিসি অ্যাডভাইজার, এম্বাসি অফ কিংডম অফ নেদারল্যান্ডস ইন বাংলাদেশ। ওয়েলকাম। থ্যাংক ইউ। আজকে শুরুতেই তানজিলা আপুর কাছ থেকেই শুরু করি, যেহেতু নারীদের শিল্প নিয়ে কথা বলছি, নারীর কাছ থেকেই শুরুতে জানতে চাই যে কর্মক্ষেত্রে দেখা যায় যে সমতা অর্জনের ক্ষেত্রে, পোশাক শিল্পে কর্মক্ষেত্রে সমতা অর্জনের জন্য নারীরা সব থেকে বেশি কোন বাধাগুলির সম্মুখীন হন বলে আপনি মনে করেন? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য এই রেডিও শোতে। বাট বিফোর আই জাম্প ইন টু দ্য টপিক, আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট টু মেনশন যে মহিলাদের আসলে কন্ট্রিবিউশন এই সেক্টরে প্রচুর। গত 10 বছরে যদি দেখি আমাদের এই সেক্টরে পোশাক শিল্পের ক্ষেত্রে যত অর্জন আছে তার পিছনে কিন্তু আমাদের যে শ্রমিক ভাই বোনেরা আছে, বিশেষ করে নারীরা যারা অলমোস্ট 60-50% একটা ওয়ার্কফোর্স রিপ্রেজেন্ট করে, তাদের কন্ট্রিবিউশন অনেক। কিন্তু আসলে মূল্যায়নের ব্যাপারটা, যে তাদের এই কন্ট্রিবিউশনের মূল্যায়ন ব্যাপারটা দেখা যায় অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত থাকে। তার প্রথম একটা হচ্ছে গিয়ে তাদের যে ভয়েসটা, তাদের যে স্ট্রাগলগুলো এবং তাদের রিপ্রেজেন্টেশনগুলো, আমাদের যেরকম ফ্যাক্টরিতে পার্টিসিপেশন কমিটি থাকে, ট্রেড ইউনিয়ন থাকে, সেখানে তো থাকে, কিন্তু আছে, নেই তা না। যেমন কল্পনা আপা আছে, নাজমা আপা আছে, ওনারাও একটা ইন্সপিরেশন। কিন্তু যদি পুরা সেক্টরটার ক্ষেত্রে বলি, এখনও বলবো যে সেই নারীদের ভয়েসগুলো এখনও সীমিত আছে। তার একটা কারণও হচ্ছে গিয়ে যে ডায়ালগটা প্রয়োজন শ্রমিক, মালিক এবং সরকারি পক্ষের মানুষের জন্য, যেটাকে আমরা বলে থাকি সোশ্যাল ডায়ালগ, সেইটার অপরচুনিটিটা খুবই কম এবং সেটা কম বিধায় নারীদের ভয়েসটাও সেই জায়গায় খুবই কম। তো আমি মনে করি ওইটা একটা বড় স্ট্রাগল। এর পাশাপাশি নারীদের আসলে যে কেয়ার ডিউটিসগুলো, বেশিরভাগ নারীরাই আছে যে তাদের ঘর বাড়ি এবং ফ্যামিলিকে সাপোর্ট করতে হয় অ্যাপার্ট ফ্রম ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরিজ। তো দেখা যায় সেই ব্যালেন্সটা তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। তো এরকম অনেক এক্সাম্পলও আছে যারা আপনার না করতে পেরে ছেড়েও দিয়েছে, চাকরি করতে পারেনি। এবং এটা খালি আমি বলবো গার্মেন্টস ক্ষেত্রেও না, এটা সব জায়গায় মোটামুটি কেয়ার ডিউটিজের বার্ডেনটা, ইটস হ্যাপেনিং টু মাচ, অ্যান্ড ইট ইজ হ্যাপেনিং অলসো বিকজ দের ইজ নট গুড এনাফ সাপোর্ট সিস্টেম। উই ফিল এই জায়গাগুলোতে এখনও কাজ করার অনেক সুযোগ আছে। এই স্ট্রাগলগুলোর মাঝের মধ্যে দিয়েও আমি বলবো নারীরা তাও কিন্তু কন্ট্রিবিউট করে যাচ্ছে এই শিল্পটাকে বজায় রাখার জন্য। নোয়িংলি নারীরা নিজেদেরকে স্বাবলম্বী করতে গিয়ে তারা দেশের অর্ধেক জনগোষ্ঠীর থেকেও বেশি, এবং তারা যখন নিজেরা কাজ করছেন তারা আসলে দেশকে কন্ট্রিবিউট করছেন। এই সেন্সটাই আসলে ডেভেলপ করার একটা উদ্দেশ্য আমাদের। জাহিদুল ভাইয়ের কাছে আসতে চাই এবং জানতে চাই যে নীতিগত নানান পরিবর্তন তো অবশ্যই আবশ্যক। তো নীতিগত কোন পরিবর্তনগুলো আপনার মনে হচ্ছে যে ইতিবাচকভাবে আরএমজি সেক্টরে একটা প্রভাব রাখতে পারে? জি, আমি শুরুতে একটু মানে আরএমজি সেক্টরের ব্যাকগ্রাউন্ডটা বলতে চাচ্ছি। জি, সেক্টরের
সেক্টরের গ্রোথের পিছনে তানজিলাও বলছিল যে সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আছে মহিলাদের কন্ট্রিবিউশন কয়েকটা জায়গাতে আছে। এক নম্বর হচ্ছে গিয়ে আমাদের ইভেন যখন ইন্ডাস্ট্রিটা শুরু হয় ইটিজে ইভেন 80% পর্যন্ত শ্রমিক ছিল যারা মহিলা। পার্টিকুলারলি আমাদেরকে বলা হয় যে আসলে গার্মেন্টসের যে কাজটা আছে খুবই টিডিয়াস একটা কাজ ছিল। এখন যদিও অটোমেশন হয়েছে, কিছু ইকুইপমেন্ট এসেছে কাজ করার জন্য, বাট অরিজিনালি প্রসেসটা খুবই টিডিয়াস, খুবই কষ্টকর, খুবই পেশেন্স দরকার হয়, এবং এটা নারীদের দ্বারাই সম্ভব। এবং অ্যাজ আ রেজাল্ট যেটা হয়েছে যে ওনারা কন্ট্রিবিউট করেছেন, আমরা ইন্ডাস্ট্রিটা আসলে উই আর কারেন্টলি দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড। চায়নার পর আমরাই দ্বিতীয় মানে সর্বোচ্চ ইয়েতে আছি। কয়েকটা বেনিফিট আমার মনে হয় পেয়েছি। সেক্টরকে যে সাপোর্টটা দিয়েছে, সেক্টরের গ্রোথের সাথে কিন্তু নারীদের পার্টিসিপেশনটা অনেক বেড়ে গিয়েছে। আমি যদি একটা কম্প্যারিজন দিই, বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, যদি আমি ইন্ডিয়ান পাকিস্তানকে বেঞ্চমার্ক হিসেবে ধরতে চাই না, বাট ফিমেল পার্টিসিপেশনে কিন্তু বাংলাদেশ আগিয়ে আছে ওয়ার্কফোর্স পার্টিসিপেশনে। এটা অ্যারাউন্ড 37%, যেখানে পাকিস্তানের হচ্ছে বিলো 20% পার্টিসিপেশন, আর ইভেন ইন্ডিয়ার হচ্ছে 25% পার্টিসিপেশন। সো সেক্টরের কিন্তু একটা মেজর রোল আছে আমাদের ইকোনমিক্যালি এম্পাওয়ার করার ব্যাপারে মহিলাদের। এবং আমরা সবাই জানি মহিলাদেরকে যখন আপনি ইনকাম আর্নিং একটা সোর্স করে দিবেন, তারা খুব রাইট জায়গাতে ইনভেস্টমেন্টসগুলো করেন। এটা আমরা এম্পেরিক্যালি দেখেছি, রিসার্চ থেকে দেখেছি যে ওই ক্ষেত্রে পার্টিসিপেশনটা অনেক বেড়ে যায়, এবং প্রচুর টাকা যেটা দেখা যাচ্ছে মহিলারা কাজ করছে, ওনাদের রুরাল এরিয়াতেও ফ্যামিলির কাছে টাকা পাঠাচ্ছেন, ওনাদের যে নিডসগুলো আছে, এডুকেশন নিডস, বাচ্চাদের এডুকেশন, হেলথ কেয়ার, নিউট্রিশন, এগুলো জায়গাতে ইনভেস্টমেন্টসগুলো হয়েছে, যেটা একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট ইন আ ওয়ে। সো নারীকে ছাড়া আসলে আরএনজি সেক্টরকে চিন্তা করা যাবে না, এবং আরএনজি সেক্টরকে ছাড়া বাংলাদেশকে চিন্তা করা যাবে না ইকোনমিতে। সো দে আর ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড উই ফিল দ্যাট নারীদের একটা বিশাল রোল থাকবে ইন দ্য কামিং ইয়ার্স। একেবারেই তাই। এবং শুরু থেকেই যখন গার্মেন্টস সেক্টরে আসলে কাজের কথা চিন্তা করা যায়, তখন থেকেই নারীদের কন্ট্রিবিউশনই আমরা খুব বেশি দেখে এসেছি। এখন পুরুষদের কন্ট্রিবিউশন অনেক বেড়েছে, তারাও কাজ করছে, কিন্তু নারীরা কিন্তু আসলে অপরিহার্য একটা শুরু করে দিয়ে গেছেন, এবং তারাই যখন ঝরে পড়ছেন, ইটস অ্যালার্মিং, এবং দে আর অ্যাকচুয়ালি গেটিং ডাউন ইন অ্যালার্মিং রেট। এটা এখন 2024 সালে এসে যখন আমরা ডেভেলপড হওয়ার চেষ্টা করছি, সেই সময় ইটস নট এক্সপেক্টেড। তানজিলা আপু, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা হয়, তো সেক্ষেত্রে ক্লোদিং সেক্টরে অর্থাৎ আরএমজি সেক্টরে যদি আমরা এটা নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে নারীর ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট পরিবার এবং সমাজে কেমন প্রভাব ফেলে বলে আপনি মনে করছেন? ক্ষমতায়ন তো অবশ্যই জরুরি। লাস্ট 10 বছরের যদি দেখি, আমি যদি রানা প্লাজার ইনসিডেন্টটা মনে করি, তারপর থেকে আমি বলবো যে অনেক মহিলারাই কিন্তু বেশ ভালো এম্পাওয়ার্ড হয়েছে, এবং এটা বলার কিছু নেই যে তারাও আসলে তাদের নিজস্ব কমিউনিটিতে দে make an inspirational role, because it's not only about inspiration, but it's also about inspiring the next generation, because they also will be an inspiration for the next generation of women to participate in the workforce. Yes. So it is alarming that some women who are probably in their mid-30s or mid-40s do not want to continue the work anymore. That is also because of the struggles they are facing and the unheard struggles that are not voiced. So etar karone ami bolbo je ei je I go back to my first point je about care duties and about the voices, the listening to the real pain points of women, because it is important to listen to them and continue working on that. And more importantly, I would also say আমাদের দেশে যে শ্রম আইন আছে, আমাদের দেশে শ্রম আইন কিন্তু অনেকটা লেবার ফ্রেন্ডলি, কিন্তু এই শ্রম আইনটা কতটুকু আসলে কাজে লাগানো হচ্ছে এবং কতটুকু আসলে মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য, মানে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য হচ্ছে, সেটাও আমাদেরকে একটু বিবেচনা করে দেখা উচিত। ইন্সপিরেশনের জায়গা তো আছেই। If you have more people working, then it's definitely good for the family, for the economy, and for the country as a whole. But you also have to take care of these workers, and 50 to 60% of the workforce constitutes of women. So why shouldn't you take care of them?
ডেফিনেটলি আ গুড কোয়েশ্চেন হ্যাজ বিন রেজড, এবং অবশ্যই আমরা এই বিষয়গুলো নিয়েই মানুষকে আসলে সচেতন করতে চাই। জাহিদুল ভাইয়ের কাছে এসে আরেকবারও জানতে চাই যে পোশাক শিল্পে জেন্ডার ফোকাসড পলিসিগুলো অর্থনৈতিক উন্নয়নের সাথে কিভাবে সম্পৃক্ত বলে আপনার মনে হয়? এটা ছাড়াও নারী শ্রমিকদের পারিবারিক এবং কর্মক্ষেত্রের নানান দায়িত্বগুলো ব্যালেন্স করার ক্ষেত্রে এই নীতিগুলো আসলে কতটা সহায়ক বলে আপনি মনে করছেন? রাইট, তানজিলা বেশ কিছু জিনিস তুলে নিয়ে আসলো যে আমাদের ফিমেল পার্টিসিপেশনটা আমরা জানি যে এটা 80% ছিল 80s-এর দিকে, আর্লি 90s-এর দিকে, এটা অ্যারাউন্ড 50%-ইশ হয়েছে অ্যাকর্ডিং টু ডিফারেন্ট স্টাডিজ। বিভিন্ন স্টাডিতে 50-60% রেঞ্জের একটা পার্টিসিপেশন হচ্ছে, উইচ ইজ প্রবলেমেটিক ইন আ ওয়ে। কারণ দুটো বিষয়ের কারণে প্রবলেমেটিক। একটা হচ্ছে অনেক ক্ষেত্রে ধরা হয় যে আমাদের সেক্টরটা অনেক সময় ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে যাচ্ছে এবং অটোমেটেড হয়ে যাচ্ছে, অনেক মেশিনস ইন্ট্রোডিউসড হচ্ছে, এবং ওয়ার্কারদের ইন জেনারেল, আমি নারী বলি পুরুষ বলি, পার্টিসিপেশনটা কিছুটা কমে যাবে হয়তো ইন দ্য কামিং 10 years, বাট মহিলাদের ক্ষেত্রে এই অ্যাসপেক্টটা আমরা অনেক বেশি দেখছি। ফর এক্সাম্পল, আমরা দেখছি যে একটা মেশিন চলে এসেছে, অনেক ক্ষেত্রে আমাদের যে রিসার্চেসগুলো আমরা করে দেখেছি যে ম্যানেজমেন্টের একটা পারসেপশন হচ্ছে যে মেশিন চালানোর জন্য পুরুষরা আরও বেশি মানে সুটেবল, হ্যাঁ, মানে পুরুষরা বেশি টেক ফ্রেন্ডলি, এটা সবসময় ভাবা হয়, যেটা একটা খুব মানে পারসেপশন, যেটা টু সাম এক্সটেন্ট রং। বিকজ আমরা যখন ওয়ার্কারদের সাথে কথা বলি, মহিলা শ্রমিকদের সাথে কথা বলি, ওনারা কিন্তু বেশ ইন্টারেস্টেড, ওনার একটা লার্নিং মাইন্ডসেট আছেন, কারণ এটা ওনাদের লাইভলিহুড, ওনাদেরকে আসলে টিকে থাকতে হবে, ওনাদেরকে শিখতে হবে ইন আ ওয়ে। এই চেঞ্জটা যে হচ্ছে, এটার ক্ষেত্রে গভর্নমেন্টের এন্ড থেকে যেটা পলিসি, আমরা পলিসি ওয়াইজ যেটা বললাম যে নারীদেরকে কর্মক্ষেত্রে রাখার জন্য আসলে স্পেসিফিক পলিসি কিছু হয়েছে, যেমন ম্যাটারনিটি লিভ নিয়ে কিছু পলিসিস আছে। ইভেন আমরা মিনিমাম ওয়েজ পলিসি যেটা বলি, এটাও কিন্তু আসলে বেতনটাকে সেম লেভেলে রাখার ক্ষেত্রে একটা রোল প্লে করে টু সাম এক্সটেন্ট, বিকজ যেহেতু মোটামুটি ক্লোজলি রেগুলেটেড স্যালারি স্ট্রাকচার, এটা খুব একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট হয় না। তবে একটা সমস্যা আমরা দেখি যে মহিলাদের মিড লেভেলে আমরা খুব একটা দেখতে পাই না আরএমজি সেক্টরে, পার্টিকুলারলি সুপারভাইজার লেভেলে কিংবা তার সিনিয়র লেভেলে তাদেরকে ফর সাম রিজন দেখা যায় না। এখন দেয়ার আর মেনি রিজন, অনেক রিজন বলেন, বাট আমাদেরকে আসলে তাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা নেক্সট স্টেপটা হবে ওনাদেরকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সহায়তা করা। এটা ট্রেনিং দিয়ে হতে পারে, ওনাদেরকে লিডারশিপ ইন্সপিরেশন দেওয়া যেতে পারে, ওনাদেরকে আমাদের মিড লেভেলে কিংবা ওনার লেভেলে সামহাও আমাদের ম্যানেজমেন্ট লেভেলে তুলে নিয়ে যাওয়াটা আমার মনে হয় নেক্সট স্টেপ। আর আমি ইম্প্যাক্টের কথা বলেছি, মহিলাদের পার্টিসিপেশনের কারণে কিন্তু আমাদের ওভারঅল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা বলি, আমাদের র্যাঙ্কিং ওয়াইজ আমাদের যে ইন্ডেক্সগুলো আছে যেটা ইউএন করে, ওইটাতে কিন্তু আমরা অনেকটা আগিয়ে আছি। একটা মেইন রিজন হচ্ছে মহিলারা এম্পাওয়ার্ড, কারণ মহিলারা যখন এম্পাওয়ার্ড হয়, ওনারা কিন্তু ইকোনমিক্যাল এম্পাওয়ার্ড হয়, ওনার হাতে যখন টাকা থাকে, ওনারা কিন্তু প্রপার ইনভেস্টমেন্টসগুলো করেন, তার বাচ্চার এডুকেশনের জন্য স্পেন্ড করেন, ফ্যামিলি মেম্বারদের নিউট্রিশনের জন্য, হেলথ কেয়ারের জন্য স্পেন্ড করেন, এবং এটার একটা ওভারঅল সমষ্টিগত একটা বেনিফিট আছে যেটা আমরা কালেকটিভলি পাচ্ছি। সো আশা করব যে আমাদের গভর্নমেন্ট আরও পলিসিস এনাক্ট করবেন, যেটার মাধ্যমে আমাদের ফিমেল পার্টিসিপেশনটাকে বাড়াতে পারবো আমরা, এবং আমরা সিনিয়র পজিশনে নিয়ে যেতে পারবো মহিলা আমাদের যারা শ্রমিক আছেন, কাজ করছেন। বাহ, বেশ চমৎকার। তানজিলা, এই পর্যায়ে জানতে চাই যে পোশাক শিল্পে জেন্ডার ইকুয়ালিটি প্রমোট করতে কোন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, এবং সামনে ঠিক কোন পদক্ষেপটা নেওয়া জরুরি বলে মনে করছেন? জায়েদ ভাই যেটা বলল যে মহিলাদের পার্টিসিপেশন গার্মেন্ট সেক্টরে অনেক আছে, সাপ্লাই চেনে দেখলে বেশ ভালোই আছে এসে, কিন্তু ওই যে লিডারশিপ এবং ডিসিশন মেকিংয়ের পজিশনগুলোতে ওখানে কিন্তু এখনও একটা ভ্যাকিউম আছে, মানে বিশেষ করে মহিলাদের। আমরা যখন পোশাক শিল্পের পুরো ইন্ডাস্ট্রিটাকে দেখি, আমরা বেশিরভাগ সময় মহিলাদেরকে দেখব ওই আপনার ফার্স্ট লেয়ারে বেশিরভাগ কাজ করতে, কিন্তু তাদেরকে যদি ওই যে প্রমোশন দিয়ে বলাও হয় যে বা প্রমোশন তারা এখন রেডি টু প্রমোট, দেখা যাচ্ছে অনেক সময় তারা ওই সুপারভাইজারি রোলটাও নিতে চায় না। তারও পিছনে কারণ আছে, ওই যে ওয়ার্ক বার্ডেন, কেয়ার ডিউটিজের কথাটা বললাম, কারণ তারপরে পেয়ের কথা যদি বলি, দ্য পে শুড অলসো বি অ্যাট্রাকটিভ অ্যাজ ওয়েল। এই জায়গাগুলোতে আমি মনে করি যে এখনও উই নিড টু টেক আ বিগ স্টেপ, বিকজ এখনও কেন মহিলারা এই লিডারশিপ রোলে বা মিড লেভেলে বা সুপারভাইজারি রোলে আরও বেশি আসতেছে না। এত বড় I think the total workforce in RMG, if I'm not wrong, is 4 million still. So if it is 4 million, of which 50% is women, why are these women not in leadership roles?
to be honest, I think women do make good decisions at times, at home and as well as where they work. And I'm not saying by being a woman, but I think they're also very carefully judging what are the cost benefits of making certain decisions. So আমি মনে করি যে এখনো স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে মহিলাদেরকে আমি বলবো যে সেই লিডারশিপ এবং ডিসিশন মেকিং রোলগুলোতে there is still scope স্কিলস ডেভেলপমেন্টের জন্য মহিলাদের জন্য। ডেফিনেটলি। আমরা জাহিদুল ভাইয়ের কাছে আরেকবার এসে আরেকটা প্রশ্ন রাখি, সেটা হলো পোশাক শিল্পে নারীদের ক্ষমতায়নে কোন বিষয়গুলো কার্যকরী ভূমিকা রাখছে বলে আপনি মনে করছেন, সাথে পরবর্তী দশকে নারীর ক্ষমতায়ন এবং তাদের সাফল্যের জন্য কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? রাইট, আমি একটু ফিউচার লুকিং থেকে যাই, কারণ অনেকটুক তানজিলা মেনশন করে দিয়েছেন। আমাদের ওভারঅল যদি আমরা চিন্তা করি যে পলিসির এন্ড থেকে আমাদের কিন্তু বেশ ভালো পলিসিজ আছে। আমরা একটা পলিসি অ্যানালিসিস করেছিলাম এই বছরই আমার অপরাজিতার জন্যই, আমরা কিন্তু ভিয়েতনাম এবং ইন্ডিয়ান আরএমজি সেক্টরে যে পলিসিসগুলো আছে এগুলোর সাথে আমরা একটা কম্প্যারিজন করেছি। আমরা দেখেছি যে পলিসির দিক থেকে কিন্তু আমরা বেশ এগিয়েছি, উই আর কোয়াইট ফরওয়ার্ড লুকিং। কিছু গ্যাপস আছে যেটা নিয়ে আমি আলাপ করবো, বাট ইন জেনারেল উই হ্যাভ দ্য রাইট পলিসিস, এটা আমাদের স্বীকার করতেই হবে। মেইন সমস্যাটা হয়ে যায় পলিসিগুলো ইমপ্লিমেন্টেশনের কারণে। ফর এক্সাম্পল, আমাদের লেবার ল বলে যে আমাদের মহিলা যারা ওয়ার্কার্স আছে তাদের জন্য যদি 40 জন মহিলা ওয়ার্কার থাকে আপনাকে একটা চাইল্ড কেয়ার ফ্যাসিলিটি রাখতে হবে, বাচ্চাদের রাখার মতো ফ্যাসিলিটি রাখতে হবে। এটা ম্যান্ডেটেড বাই দ্য ল, এবং অনেক বায়ার্স যারা আছে ওনারাও কিন্তু ম্যান্ডেট করে যে আমাদের পার্টনার ফ্যাক্টরিতে কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড হচ্ছে আপনাদের একটা ডে কেয়ার একটা ফ্যাসিলিটি সলিউশন রাখতে হবে। কারণ প্যারেন্টসদের একটা ইয়াং মাদারের কিন্তু একটা বিশাল কনসার্ন থাকে বাচ্চা যদি আশেপাশে থাকে, এটা কিন্তু ইভেন ওয়ার্ক কোয়ালিটি এফিসিয়েন্সি পার্সপেক্টিভেও কিন্তু খুব ভালো একটা আউটকাম নিয়ে আসতে পারে ফ্যাক্টরিগুলোর জন্য। বাট অনেক ভালো ফ্যাক্টরিজ আছে, অনেক ভালো কোম্পানিজ আছে, বাট অনেক ফ্যাক্টরিতে দেখি যে এই রুমটা আছে বাট ফাংশনাল না। আরেকটা হচ্ছে যে হেলথ কেয়ারের এন্ড থেকে আমাদের যেমন লেবার লতে আছে যে আপনি আপনার হেলথ কেয়ার ফ্যাসিলিটি দিতে হবে, ডক্টরস থাকতে হবে, সো দ্যাট কারো যদি কোনো হেলথ সিকিং কোনো রিজন থাকে সে যাতে ডক্টরের কাছে গিয়ে সার্ভিসটা নিতে পারে। কারণ অনেক ওয়ার্কাররা অনেক সময় ছুটি পান না হসপিটালে যাওয়ার জন্য। অ্যাজ আ রেজাল্ট দেখা যায় যে পলিসি কিন্তু বলে দিচ্ছে, বাট অনেক ক্ষেত্রে অনেক ফ্যাক্টরিগুলো এটা কমপ্লাই করছেন না। এটা আমাদের হয়তো রেগুলেশন কমপ্লায়েন্সের একটা শর্টকামিং হতে পারে, আমরা হয়তো মনিটর করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। বাট এটা আমাদের আরও স্ট্রেনথেন করতে হবে, কারণ আমরা লতে যা আছে ওটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমার মনে হয় ওয়েলবিইং অ্যাসপেক্টে। কারণ আমরা দুটো জিনিস ওয়ার্কারদের জন্য দেখি, আমি হয়তো একটু বেশি সময় নিচ্ছি, বাট দুটো অ্যাসপেক্ট আমরা দেখি। একটা হচ্ছে তাদের রাইটসের অ্যাসপেক্টগুলো, আরেকটা দেখি হচ্ছে তার ওয়েলবিং এর অ্যাসপেক্ট। রাইটসের অ্যাসপেক্টগুলো হচ্ছে তার সাথে প্রপারলি বিহেভ করা হচ্ছে কিনা, হ্যারাসমেন্ট ইস্যুস হচ্ছে নাকি, বাসায় কি হচ্ছে, ওয়ার্ক প্লেসে সে ঠিক মতো তাকে ট্রিট করা হচ্ছে কিনা, তাকে প্রমোশন কিংবা ওরকম ট্রেনিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট দেওয়া হচ্ছে নাকি। এবং ওয়েলবিং এর অ্যাসপেক্টগুলো ইজ মোর অফ আ পার্সোনাল থিং, হেলথ কেয়ারের অ্যাসপেক্টগুলো। তারপরে হচ্ছে গিয়ে এডুকেশনের বাচ্চাদের যদি ওরকম রাখার একটা ব্যবস্থা থাকে। অন দ্য আদার সাইড হাউজিংয়ের অ্যাসপেক্টগুলো ওয়েলবিংয়ের পার্ট হিসেবে থাকে, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেনিং, ওই অ্যাসপেক্টগুলো খুব ইম্পর্টেন্ট কনসিডারেশনে থাকে আমাদের মতে। একটা অ্যাসপেক্ট আমি একটু লাস্টে মেনশন করতে চাচ্ছি যে আমাদের হেলথ কেয়ারটা খুবই আসলে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য ওয়েলবিং অ্যাসপেক্ট। কারণ আপনার যদি কারোর হেলথ ইস্যুস থাকে সে ফ্যাক্টরিতে আসতে পারবে না, হয়তো অসুস্থ থাকবে, প্রোডাক্টিভিটি কম হবে তার, এটা ফ্যাক্টরির বটম লাইনের জন্য খুব একটা ভালো আউটকাম না। অনেক ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট এজেন্সি মাইক্রো ইন্স্যুরেন্স স্কিম আসলে চালু করার চেষ্টা করেছিল, যেটা ফর সাম রিজন এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি। এই দিকে হয়তো সরকার দেখার একটা সুযোগ আছে বলে মনে করছি। থ্যাংক ইউ। বাহ, বেশ চমৎকার বলেছেন এবং অল গুড পয়েন্টস। তো এখন এই ক্ষেত্রে তানজিলা আপনার কাছে এসে শুনতে চাই, আরএমজি সেক্টরে জেন্ডার সেন্সিটিভ পলিসি আছে কিছু, এবং এগুলো প্র্যাকটিস বা প্রচারের ক্ষেত্রে লিডারশিপের ভূমিকা কেমন? লিডারশিপের ভূমিকা তো অনেক, যেটা আমি আগেও বললাম যে মহিলাদেরকে ওই ডিসিশন মেকিং রোলগুলোতে আনতে হবে, to not only to make better decision for business but also to make better decisions for the future generation of women or workforce, I would say. লিডারশিপের ক্ষেত্রে যদি আমি বলি যে in terms of policy practice and everything, I think অনেক উদ্যোগই নেওয়া হয়েছে। ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস যদি বলি, আমরা ডেভেলপমেন্ট প্রজেক্টস প্রোগ্রামস যখন করেছি, এখনও করছি এটার যে মহিলাদের লিডারশিপ স্কিলসটা ডেভেলপ করার জন্য। এবং এটা আসলে
ভূমিকাটা আসলে বলে আর শেষ করতে পারবো না, কারণ কি যে একটা হচ্ছে গিয়ে যে a good leadership is also a good way to lead your workforce as well. এবং এইটা যেটার ভূমিকাটা হচ্ছে গিয়ে যে সব কিছুতেই আরএমজি সেক্টরে সবাই চাবে ব্র্যান্ডস এবং এমপ্লয়ার যারা আছে, কারণ ইটস পার্ট অফ অ্যান ইন্টারন্যাশনাল সাপ্লাই চেন, এবং ওখানে কোনো যদি একটা ডিসরাপশন হয় না এবং কোনো আনস্টেবিলিটি হয়, that affects the entire supply chain. So that's why leadership is very important, and that if there is any reason for which workers are protesting, let's take the example of paying wages on time. If that does not happen, then workers will go and start protesting. But if you have a good leadership, I think that who is able to manage the situation, আর সবচেয়ে বড় কথা বাকি ওয়ার্কারদের সাথে ভালো মতো সেটার কমিউনিকেশনটা করতে পারে, that will ensure stability in the business, and that will ensure stability in the entire supply chain. That's why it is important to have a good leadership role. Whether that's a man or a woman, let's come to that question a little later. But skills, the leadership skills is very important. Okay, very, very true. With a good leadership, everything becomes efficient, effective. So yes, যেহেতু ভাই আপনি আমাদেরকে একটু শেয়ার করেন, আরএমজি সেক্টরে জেন্ডার সেন্সিটিভ পলিসিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে নীতি নির্ধারকরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি তো ডেফিনেটলি হন, সেটা কি ধরনের চ্যালেঞ্জ? অনেস্টলি ইটস আ ভেরি লোডেড কোয়েশ্চেন, মানে আমি আসলে কিছু যদি এটা ডিসকাশন করতে আসলে অনেক সময় লাগবে। আমি খুব ব্রিফলি দুটো পয়েন্ট রেজ করতে চাই। পলিসি মেকারদের ক্ষেত্রে আমাদের এক্সিস্টিং যে পলিসিসগুলো আছে ওগুলো আমি অ্যাডিকুয়েট বলবো না, বাট আমরা বেশ অ্যাডভান্সড কিছু পলিসিস আমাদের আছে, বাট আমাদের ক্ষেত্রে কয়েকটা জায়গায় আমাদের ইনভেস্টমেন্টস প্রয়োজন। পলিসির সাথে আমাদের ইনভেস্টমেন্টস প্রয়োজন। পার্টিকুলারলি আমি ওয়েলবিংয়ের কথা বলেছিলাম, যে ওয়ার্কারদের আসলে যে কমন ফ্যাসিলিটিস ইনফ্রাস্ট্রাকচারসগুলো আছে, এটা ফর সাম রিজন কারেন্ট ফ্যাক্টরিগুলো থেকে আসছে না। অনেক ক্ষেত্রে ফ্যাক্টরিগুলো থেকে যে পয়েন্টটা তোলা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের প্রফিট স্কুইজড হয়ে যাচ্ছে, প্রফিট কমে যাচ্ছে, আমাদের ইনভেস্ট করার সুযোগ নেই কিংবা আমরা করতে পারছি না। বাট আমাদের দুটো জিনিস করাটা খুব জরুরি। এটা একটা আমার মতে একটা কো ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে, যেখানে গভর্নমেন্ট একটা মেজর রোল প্লে করতে পারে, নট জাস্ট উইথ পলিসিস বাট অলসো উইথ ইনভেস্টমেন্টস। ওরা কো ইনভেস্টমেন্টের মাধ্যমে এটা করা একদমই পসিবল। আমি যদি মাইক্রো ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সের অ্যাসপেক্টটা একটু তুলে ধরি, এর ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট সেক্টর থেকে বেশ কিছু অর্গানাইজেশন এনজিওসরা ট্রাই করেছে এই দেওয়ার জন্য, বাট যেহেতু ফ্যাক্টরিরা মনে করছে যে না এটা একটা এক্সপেন্স হয়ে যাচ্ছে যেটা আমরা চাচ্ছি না, কিংবা এটা আমার প্রফিটকে মার্জিনকে ইম্প্যাক্ট করবে, ওরা অনেকে টেক আপ করছে না। এবং ওয়ার্কারদের কাছ থেকেও এটা আমরা প্রিমিয়াম যে পেমেন্টটা আছে ইন্স্যুরেন্সের জন্য, এটা আমরা এক্সপেক্ট করতে পারি না, বিকজ ওনারাই হয়তো বেতন পাচ্ছেন 12,000 টাকা, 15,000 টাকা, এই টাকা থেকে আবার একটা মান্থলি অ্যামাউন্ট পে করতে ওনার একটা ইম্প্যাক্ট থাকবে। সো সরকারের ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে এরিয়াস বের করা যেখানে কো ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে প্রাইভেট সেক্টরের সাথে, এবং 2 নম্বর হচ্ছে প্রাইভেট অফকোর্স ডেভেলপমেন্ট সেক্টর ডোনার্সদেরকে আনাটা জরুরি, বাট সরকারকে যেটা করতে হবে ইনভেস্ট করতে হবে, পলিসিসগুলো এনাক্ট করতে হবে এবং সামহাও ইনসেন্টিভাইজ করতে হবে ফ্যাক্টরিগুলোকে, যাতে ওনারা ওই কো ইনভেস্টমেন্টগুলো হতে পারে। কো ইনভেস্টমেন্ট হতে পারে এর মাধ্যমে যে আপনি যদি ডে কেয়ার ফ্যাসিলিটিসগুলো প্রপারলি সেট আপ করতে পারেন ইফ ইটস মনিটর্ড, কিংবা আপনি যদি বিভিন্ন সার্ভিসেস ফ্যাসিলিটিস দেন, হতে পারে এটা স্যানিটারি প্যাড, হতে পারে এটা হতে পারে হেলথ কেয়ার রিলেটেড যদি সলিউশন হয়, আপনি যে কোনো ধরনের ট্যাক্স বেনিফিট কিংবা কিছু একটা পাবেন, কিংবা সাম ফর্ম অফ রিকগনিশন পাবেন, যেটা হয়তো ওনাদের উদ্বুদ্ধ করতে পারে। এবং দের ইজ এ ক্লিয়ার বিজনেস কেস। আপনি যদি ওয়ার্কারদের হেলথ নিয়ে ওয়েলবিং নিয়ে কাজ করেন, এটার একটা এফিসিয়েন্সিতে ডিরেক্ট ইম্প্যাক্ট পড়ে এবং এটা বটম লাইনে ফ্যাক্টরিগুলোর বটম লাইনে একটা ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বে। সো এটাও একটু ওনাদেরকে আরেকটু হোন ইন করা যে আসলে ইটস আ উইন উইন থিং। আপনি ওয়ার্কারদের দিকে দেখবেন, ওয়ার্কারদের অ্যাবসেন্টেইজম কমবে, ওয়ার্কারদের অ্যাট্রিশন কমবে, অনেকে চলে যায় কিছু বেতনের জন্য, ভালো ওয়ার্ক প্লেস থাকলে যাবে না, এবং এটা একটা বটম লাইনে একটা প্রপার ইম্প্যাক্ট ফেলবে বলে আমি মনে করছি। থ্যাংক ইউ। বাহ বাহ, গ্রেট প্ল্যানিং অ্যান্ড ভেরি ভেরি গুড থট। তানজিলা আপা, আপনার কাছে আসি এবং শেষের দিকে এগোচ্ছি। ইটস আ লাস্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ বিভিন্ন সরকারি এবং বেসরকারি কোম্পানি এবং এনজিওগুলোর কোলাবোরেশন আরএমজি সেক্টরে জেন্ডার সমতার ক্ষেত্রে যদি অগ্রগতি হয় সেক্ষেত্রে কিভাবে সহায়তা করে আপনার কি মনে হচ্ছে?
এটা আসলে শেয়ার্ড রেসপন্সিবিলিটি। এটা খালি প্রাইভেট পাবলিক ডেভেলপমেন্ট পার্টনার এনজিওদের না, এটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি Yes. অফ anyone and everyone who is related to this sector. So এটা আপনার একটা আরএমজি ফ্যাক্টরির যারা যারা আছে ফ্রম টপ লেভেল টু দ্য ওয়ার্কার দেমসেলস, এটা আসলে ওই নিজেদের মধ্যে থেকে এটা একটা প্র্যাকটিসের করতে হবে যে Yes. we have to maintain that gender equality and we have to respect the rights of the women workers as well as the male workers at the same time. So I think it's a shared responsibility, but if I say, like, I do work with a lot of development partners. For us, I think আমাদের ডাচ গভর্নমেন্টের একটা ফেমিনিস্ট ফরেন পলিসি আছে এবং ওখানে আমাদের সব এম্বাসি ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে আমাদের সবাইকে ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে যেখানে আমরা যেই কাজটাই করি না কেন ওই জেন্ডার ব্যালেন্সটা মেনটেন করা, ডাইভার্সিটি, ইনক্লুশন অ্যান্ড মেকিং শিওর দ্যাট দের ইজ আ গুড ব্যালেন্স অফ মেন অ্যান্ড উইমেন ইন এভরিথিং অ্যান্ড এনিথিং দ্যাট উই ডু. So I think that is also a good way to start off for some of the development partners, and it's also the same for all the NGOs, public-private organization as well. You have to start with that commitment, talk, but also walk that talk at the same time. Otherwise এই সেক্টরটা না অনেক potential. এই সেক্টরটা is actually I would say a big engine for the economic development of Bangladesh as well. Yes. And by in future it's going to get even better. It can only get better if we can ensure stability by also respecting the gender equality that is in the workforce. বাহ, চমৎকার বলেছেন। শেষ দিকেই আছি জাহিদুল ভাইয়া, দেখা যায় যে আমরা অনেক সময় অনেক ডেভেলপ কান্ট্রি দ্বারা ইনফ্লুয়েসড হয়েছে, ওদের কিছু পলিসি আছে, কিছু নীতি আছে যেগুলো আমাদের দেশে আনলে আমরা আরও বেটার করতে পারি। সো এমন কোনো এক্সপিরিয়েন্স আপনার আছে বা এমন কোনো ওপিনিয়ন আপনার আছে যেটা আমরা আমাদের দেশে এই ধরনের পলিসিগুলো ডেভেলপ করতে পারি অন্য দেশ থেকে শিখে এবং উই ক্যান ডু বেটার ইন দ্যাট ওয়ে? রাইট, আমি একটা ট্রেন্ডের কথা বলছি। আমরা কারেন্টলি দেখছি যে আমরা যেটাকে বলি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যে লট অফ থিংস প্রসেসেস আর গেটিং অটোমেটেড, রাইট? আমরা হিস্টোরিক্যালি জানি আরএমজি সেক্টরটা খুবই লেবার ইন্টেন্সিভ। ইনক্রিজিংলি এটা হয়তো নেক্সট 10-15 ইয়ার্স এটা ট্রু নাও হতে পারে, মেশিন ইন্টেন্সিভ হয়ে যাবে, অটোমেশন হচ্ছে, প্রসেস রিইঞ্জিনিয়ারিং হবে। এগুলোর জন্য যেটা হবে ওয়ার্কারদের আসলে নেচারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা সিম্পলি দেখি যে ভিয়েতনামের এক্সাম্পল যদি বলি কিংবা চায়নার এক্সাম্পল কিংবা ইন্ডিয়ার এক্সাম্পল যদি দেখি, ওনারা কিন্তু আমাদের থেকে এই সেক্টরটা কিন্তু আরও আগিয়ে গিয়েছে ইন টার্মস অফ অটোমেশন। ওনারা আরও প্রসেসেস অটোমেট করে ফেলেছেন এবং যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়ার্কারদেরকেও কিন্তু আসলে রেডি করাটা জরুরি। পার্টিকুলারলি আমরা যদি জানি যে আমাদের ফিমেল ওয়ার্কার পার্টিসিপেশন কমছে, আমাদেরকে এনশোর করতে হবে যে এই স্লাইড ব্যাকটা যাতে আটকে রাখা যায় এই রিয়েলিটির মধ্যে, এবং এটার জন্য স্পেসিফিক গভর্নমেন্টের ইনিশিয়েটিভ দরকার এবং পলিসিস দরকার। এবং এটা খুব জরুরি যে আমরা খুব ক্লোজলি স্টাডি করি যে ভিয়েতনাম কী করছে এবং চাইনিজ ইন্ডাস্ট্রি কী করছে, গভর্নমেন্ট কী করছে। আমাদের যারা ওয়ার্কার্স আছে, পার্টিকুলারলি ফিমেল ওয়ার্কারদেরকে এই নতুন ওয়ার্ল্ডের জন্য বাংলা ইন্ডাস্ট্রি 4.0 কিংবা আমরা যেটাকে বলি আইআর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটার জন্য যাতে আমাদের ওয়ার্কাররা রেডি থাকেন, এটা আমার মতে খুব জরুরি হবে আর কি ইন দ্য কামিং ডেকেড। বাহ, দুজনই আমাদেরকে অনেকগুলো ইম্পর্টেন্ট ইনসাইট দিলেন, যে বিষয়টা আসলে আমরা জানতে পেরে উপকৃত হলাম। আশা করি আমাদের শ্রোতা এবং দর্শকরাও জেনে উপকৃত হবেন। অনেক ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য। দর্শক এবং শ্রোতা, আপনারা বুঝতেই পারলেন যে পোশাক শিল্পে নারীদের সমতা অর্থাৎ জেন্ডারের সমতা কতখানি গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে কী কী করণীয় রয়েছে। আশা করি আমরা এই বিষয়ে জানবো, এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি কথা বলবো এবং সচেতনতা ছড়িয়ে দেব। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অপরাজিতা।